স্বাগত আপনাদের হাল্লাবোলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন এসে গেছে স্বাদ আর সব বাদ। টুক চুক চুক লাগাও চুমুক, জনমনে করে তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, আমের রসে টই টম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ। স্বাদ স্বাদ মালিকদের মর্জি মাফিক অস্বাভাবিক হারে বাস ভাড়া বৃদ্ধির ঘটনা রাজ্যের বুকে কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পরিবহন দপ্তর। সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপিত বিশ্ব বরেণ্য সমাজ বিজ্ঞানী কার্ল মার্কসের 203তম জন্মদিন। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবক্তাকে শ্রদ্ধা জ্ঞাপন সিপিএম রাজ্য দপ্তরের। রাজধানীতে চাঞ্চল্যকর কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় অভিযুক্ত রামু সাহাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। সদর মহকুমা প্রশাসন ও মেট্রোলজি ডিপার্টমেন্টের তামাক বিরোধী যৌথ অভিযান। রাজধানী মহারাজগঞ্জ বাজারে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও বিদেশি সিগারেট। এখন বিস্তারিত। আমবাসা থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হলো কোভিড-19 ভাইরাস আক্রান্ত মোট 13 জন বিএসএফ জওয়ানকে। আক্রান্তদের খোলা জানালার অ্যাম্বুলেন্সে আনার ঘটনায় চরম উদ্বেগ বিভিন্ন মহলে। মঙ্গলবার আমবাসা জহরনগর থেকে বাকি 5 জন বিএসএফ জওয়ানকে স্থানান্তরিত করা হয় কোভিড হসপিটাল জিবিতে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে অ্যাম্বুলেন্সে করে আক্রান্তদের জিবি হাসপাতালে আনা হয়, সেই অ্যাম্বুলেন্সের জানালা খোলা থাকার ঘটনায় চরম উদ্বেগ দেখা দেয় বিভিন্ন মহলে। জানা গেছে জানালা দিয়ে থুতু ফেলেছেন আক্রান্ত জওয়ানরা। তাছাড়া পরিবহনের জন্য যে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে তাতে অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। চালক নিজেই স্বীকার করেন এইসব কথা। দাদা, আপনি কই থেকে আইছেন ও কতজন নিয়ে আইছেন? আমি আসলো আমবাসা জহনগর থেকে, বিএসএফ ক্যাম্প থেকে। কতজন আনছেন? হ্যাঁ, কতজন আনছেন? 5 জন। 5 জন। হ্যাঁ। আর কতজন আসার কথা? আর তো টোটাল আসলো 13 জন। আর এক গাড়ি বাদ বাকি আছে, আমার গাড়ির মধ্যে 5 জন আছে। আরো কি আসার বাকি আছে কি আরো? আর নাই, আর নাই। দেখা গেছে আপনার গাড়িটা আসার সময় জানলা সব খোলা ছিল। খোলা। কেন এটা কেন খুললো? সিস্টেমে তো জানলা বন্ধ থাকার কথা। আমি তারা কইছে বদ্ধ করে রাখতো, তারা অক্সিজেন লইতে পারে না, কষ্ট হয়েছে কইয়া তারা খুলে দিছে। আমি পিছে তা আর আমি ঘুরে দেখতাম। গাড়ি থেকে কোনো অক্সিজেনের ব্যবস্থা আছে কি? নাই। নাই। সেই গাড়িতেই আপনারা সব নিয়ে আইতেছেন হ্যাঁ। করোনার পেশেন্টগুলি যত আছে। আপনার গাড়িতে অক্সিজেন সিলিন্ডার আছে? জমাতিয়া। আপনি ড্রাইভার? হ্যাঁ। আপনার গাড়িতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আছে? নাই। 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 কিন্তু বাধা সত্ত্বেও আপনার গাড়ির গ্লাসগুলি খোলা ছিল সবগুলো, এবং গাড়ি থেকে থুতু ফেলা হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ। তো আপনি কি ওদেরকে বলেছিলেন যে গ্লাসগুলি বন্ধ করার জন্য? হ্যাঁ। কি বলো তোরা? 100 বার কইছি। হ্যাঁ। আমিও কইছি এটা ग्लास सब बंद करो। ये कोई कि हम क्या जानवर है क्या? हमको जानवर जैसे लेके आया, नहीं तो हम उतर जाएगा। আমি কিচ্ছু কইছে না। আপনার সঙ্গে আর কোনো স্টাফ ছিল আপনার দপ্তরে? নাই। আপনি একলাই ছিলেন? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। লকডাউনে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের বীরভূম পলিটেকনিক কলেজের প্রায় 40 জন রাজ্যের ছাত্রছাত্রী। এখনো পর্যন্ত কোনো প্রকার সরকারি সাহায্য পাননি বিপন্ন ছাত্রছাত্রীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তাদের আবেদন, অতি সত্বর তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য তিনি চান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। নমস্কার, আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের স্টুডেন্ট, বীরভূম ডিস্ট্রিক্টের। তো আমাদের মার্চের 26 তারিখে ফ্লাইটের টিকিট ছিল। তো মার্চের 24 তারিখ লকডাউন হয়ে যাওয়ার কারণে আমরা এখানে প্রায় ত্রিপুরার 40 জন স্টুডেন্টের মতন আটকে গিয়েছি। তো আমরা এখানে বিএড, ডিএড আর পলিটেকনিকে মিলে প্রায় 40 জন স্টুডেন্ট হবে।
তো আমরা এখানে সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছি না। তো আমাদের এখানে খুব একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে যে একটা মহামারী একটা রোগ চলছে, তো আমাদের পরিবারের সবাই আতঙ্কিত হয়ে টেনশন করছে। তো আমরা এখানে 2 মাস ধরে এখানে আছি। তো আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য সরকার যদি কিছু চেষ্টা করেন তাহলে আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকিব। অতি শীঘ্রই যেন উনি একটা পদক্ষেপ নেন আমাদের এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের পক্ষ ভালো হবে, কারণ আমরা এখানে অনেক ভয়ে ভয়ে আছি, তার জন্য আর কি, সেটাই। ব্যুরো রিপোর্ট, হালাবল। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার কুমারঘাট সারদা পল্লীর বাসিন্দা অঞ্জন দাস। বিজেপি কর্মী এই যুবককে গ্রেপ্তারের ঘটনায় ফের প্রমাণিত দলীয় একাংশ কর্মীরাও মুখ খুলতে শুরু করলেন সদলীয় সরকার প্রধানের বিরুদ্ধে। স্থানীয় যুব মোর্চার অভিযোগ মূলেই পুলিশের এই পদক্ষেপ। নেশা কারবারের বেতাজ বাদশাহ রামু সাহাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা আদালতে সোপর্দ করা হয়েছিল অভিযুক্ত রামু সাহাকে। রাজধানী শান্তিপাড়া থেকে কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় মূল কাণ্ডারি রামু সাহাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্ত নেশা কারবারিকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেয় ব্যাপক তদন্তের সাথে। এই প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব জানিয়েছেন, 7 দিন পুলিশ রিমান্ডের পর ফের আদালতে তোলা হবে রামু সাহাকে। আসামি রামু সাহাকে মাননীয় এডিশনাল সেশন জাজ কোর্ট নাম্বার 2-তে পুলিশ প্রডিউস করলে মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে 21 রামু সাহাকে 7 দিনের পুলিশ রিমান্ড দেয়। হ্যাঁ, ওনার বিরুদ্ধে কি কি মামলা, কি ধারায় মামলা নেওয়া হয়েছে? মামলা পুলিশ নিয়েছে ইস্ট আগরতলা পিএস, কেস নাম্বার হয়েছে 68/2020 আন্ডার সেকশন 21C29 অফ NDPS অ্যাক্ট। ব্যুরো রিপোর্ট, হালাবল। 13 নং ওয়ার্ডে কর্মরত সাফাই কর্মীকে দৈহিক নিগ্রহের অভিযোগ উঠল বহিরাজ্যের এক বাস্তুকারের বিরুদ্ধে। থানায় মামলা, চরম ক্ষোভ কর্মীদের মধ্যে। ড্রেনে মূত্র ত্যাগ করার ঘটনায় বহিরাজ্যের এক বাস্তুকারের বিরুদ্ধে পৌর সাফাই কর্মী নিগ্রহের অভিযোগ উঠল 13 নম্বর পৌর নিগম ওয়ার্ডে। ঘটনার প্রতিবাদে সরব সাফাই কর্মীরা অভিযোগ জানায় রামনগর পিএসএ। ঘটনার বিবরণ দিতে গিয়ে পৌর নিগমের সাফাই কর্মী ও জনৈক কর্মচারী জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের কি বলে, হ্যাঁ ওই যে এইটা ভিতরে তো হ্যাঁ ডিউটি করে কি নাইট থানাতে আছে তোরা কেতা। আমি ত্রিপুরা রাজ্যের বড় বলে বড় অফিসার বলে এই একটা লোকের লাইটটা আমরা ইয়ার কাজ করতেছি, হ্যাঁ লাইটটা দৌড়ে গেছি, যদি গেলে একটু আগে যাইতাম মার্ডার করলে হ্যাঁ ঠিক হয়েছে। আরে ডেনে ওই ড্রেন সাফ করতে আপনার যে স্টাফ যারা কাজ করতেছে কি বিষয়টা নিয়ে? শুনেন, আমার স্টাফরা প্রতিনিয়ত আমার ওয়ার্ডের জন্য প্রতিনিয়ত কাজ করে যেতেছে জনগণের সেবায়। এই করোনা এত বড় মহামারীর মধ্যেও তারা প্রতিনিয়ত কাজ করে যেতেছে। এই যে আজকে আমার এখানে মানে DWSI সম্ভবত অফিসটা, হ্যাঁ আচ্ছা, যে অফিসে আছে ওনার যে কর্তব্যরত একজন কর্মী তার মানে ইউরিন করাতে তারা মারছে, এটা আমরা মাইনা নিতে পারতেছি না। কারণ পৌর নিগম কিন্তু ফাইন সিস্টেম করছে, যদি দেখা তার বিরুদ্ধে কোনো কিছু করার হইতো। আমরা আসিলাম ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড সেক্রেটারি ছিল, আমিও আসিলাম,
সুতরাং আমার কাছে যাইতে পারতো। তার গায়ে হাত দেওয়াটা আমি মানায় নিতেছি না ব্যক্তিগত পক্ষ থেকে, কারণ তারা দিন রাত এতভাবে পরিশ্রম করতেছে এই এত বড় মহামারীর মধ্যে। সুতরাং তার বিরুদ্ধে মানে আমার শ্রমিকরা চাইতেছে যে উনার বিরুদ্ধে এফআইআর করতে, আইনের পথে যাওয়ার। তারা কোনো রকম মিউচুয়াল চাইতেছে না, সুতরাং আমি তার সাথে আছি। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বাস্তুকারকে থানায় নিয়ে আসে পুলিশ। থানাতেই ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্ত বাস্তুকার। सी के ये हैं सब डिविजनल इंजीनियर हैं। तो वहाँ पर मतलब कि एक कार्यकर्ता मतलब सफाई कार्यकर्ता पेशाब करते हुए पाया गया। हमने देखा कि वो पेशाब कर रहा है जस्ट ऑफिस के सामने में, CWC का ऑफिस, और हमने उनको समझाया कि पेशाब क्यों कर रहे हैं, तो भी वो पेशाब करते रहा। उसके बाद फिर जो है मतलब कि थोड़ा सा नोकझोंक हुआ कि मतलब कि क्यों कर रहे हैं पेशाब, तो लोग जो है मारने पर उतारू हो गया, फावड़ा चलाने लगा। तो हम उसको जो है एक स्टाफ और मेरा था तो उनको बोले कि समझाइए इनको। तो बहुत सारे ग्रुप में वो लोग आगे सफाई कार्यकर्ता लोग, और वो लोग फिर मतलब कि हम पर फावड़ा चलाने के लिए कूद पड़े। लेकिन हम लोगों ने मतलब एक और स्टाफ और मकान के ऑनर उन्होंने थोड़ा सा रोका उन लोग को। हम भी उन लोग को थोड़ा सा मतलब बोले कि नहीं छोड़ दीजिए, ऐसा गलती होगा नहीं, आप लोग थोड़ा सा समझिए बात को, ये थोड़ा सा आपकी भलाई के लिए एक्शन लिए हैं, समझा रहे हैं। तो भी वो लोग नहीं समझाए। तब ये लोग सर लोग आए हैं मामला को समझाने के लिए, तब फिर यहाँ पर रिपोर्टिंग हुआ। तो ऐसा गलती जैसे कि हम अब रियलाइज कर रहे हैं कि इन लोग से नहीं लगना चाहिए। इन लोग को पहले हम समझा सकते हैं, पहली चीज कि हम इन लोग को समझा सकते हैं। नहीं समझेगा तो फिर ये लोग सर लोग हैं, थाना है सामने, थाना में रिपोर्ट करेंगे कि मतलब कि ऐसी गलती ये लोग ऑफिस के सामने ना करे। इन्होंने तो बोल रहा है ऑफिस के सामने नहीं किया। नहीं ऑफिस का जो गेट है तो उससे थोड़ा दूर ही गया था। अरे ये ऑफिस है और इधर मतलब कि पेशाब कर रहा है, तो ये मतलब क्या मतलब है, ये तो ऑफिस के सामने नहीं माना जाएगा ना। ऑफिस का गेट ड्रेन में ही तो पेशाब कर रहा था, ड्रेन में पेशाब करेगा तो नहीं चलेगा ना। इसके लिए हमको गलती मानते हैं, आगे से ऐसी गलती नहीं होगी, ये मेरी भूल है, भूल समझ करके हमको माफ कर दीजिए। आपने उन लोगों को क्या उन लोगों के ऊपर क्या हाथ को उठाया? हल्का फुल्का थोड़ा बहुत वो लोग फावड़ा चलाने के लिए उतार हुआ, फिर लैंग्वेज ठीक नहीं रखा वो लोग। পুলিশ আধিকারিক জানিয়েছেন কর্মরত সাফাই কর্মী ও ওয়ার্ড কর্মচারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বাস্তুকারকে থানায় নিয়ে আসেন তারা। যাওয়ার পর দেখা যায় যে একজন মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের বাইরে একজন লোকে মানে মারধর করেছে, এরকম একটা অভিযোগ পাই আমরা, যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমরা ডিটেন করে নিয়ে আসি। কি মারধর কি কারণে করেছে, কিছু কি পাওয়া গেছে? চর থাপ্পড় কিল ঘুষি দিয়েছে। মানে কি কারণে? মিউনিসিপ্যালিটি ওয়ার্কার নাকি ওনার বাড়ির ওনার অফিসের সামনে পেছাব করছিল, ওটা তার বিরুদ্ধে এফআইআর হয়েছে? রিটেন এফআইআর এখনো কেউ দেয়নি আমাদের, তো আমরা তাকে ডিটেন করে রেখেছি। ব্যুরো রিপোর্ট, হালাবর। রাজধানী মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমার প্রশাসন ও মেট্রোলজি ডিপার্টমেন্টের তামাক বিরোধী অভিযানে উদ্ধার প্রচুর বিদেশি সিগারেট সহ প্রচুর টাকার বান্ডিল। মহারাজগঞ্জ বাজারে আচমকা অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর টাকা, বিদেশি সিগারেট ও তামাক জাতীয় বিভিন্ন সামগ্রী। মঙ্গলবার সদর মহকুমা শাসকের নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় টাস্ক ফোর্স এবং মেট্রোলজি ডিপার্টমেন্টের কর্মকর্তারা। বিশাল পরিমাণ এই টাকার আসল রহস্য এখনো জানা যায়নি, তবে সদর মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টা তাদের এখতিয়ারে নয়, বিষয়টি দেখবে। তো টাস্ক ফোর্স গঠন করা আছে, টাস্ক ফোর্সের সাথে আমরা বিভিন্ন দোকানে আমরা চেক করছি যে এই লকডাউন পিরিয়ড এবং লকডাউনের এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ চলছে। দেখা যায় কিছু কিছু গ্রিন জোনে অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে, তো সেই ছাড়ের সুবাদে কিছু কিছু দোকান অতিরিক্ত দামে জিনিসপত্র বিক্রি করছে, অথবা কিছু কিছু জায়গাতে হোর্ডিং করা হচ্ছে।
এইগুলি দেখার জন্য আমরা বিভিন্ন জায়গায়, এখন আমরা এই চালপট্টিতে আছি মহারাজগঞ্জ বাজারে। তো এইখানে একটা দোকানে আমরা ঢুকেছি, কয়েকটা দোকানে আমরা দেখলাম এর মধ্যে এই দোকানটাতে পুতুল মজুমদারের দোকান, ওনার ছেলেরা আছেন এখানে। তো এখানে আমরা দেখলাম সিগারেট, বার্মা এবং বিদেশি সিগারেট কিছু আছে। তো এই মেট্রোলজি ডিপার্টমেন্টে যারা আছেন ওনারা এগুলি সিজ করেছেন, এগুলি অবৈধ না এবং কাগজপত্র ছিল না, যে এই জন্য। তো এইগুলি চেস করতে গিয়ে দেখা গেছে যে কিছু টাকার ব্যাগ পাওয়া গেছে, যদিও এগুলি আমাদের সংস্পর্শে না। তার জন্য এখন আমরা ওয়েট করছি যে মানে ইনকাম ট্যাক্সের দপ্তরের যদি লোক আসেন, ওনারা দেখবেন এটা, ওনারা যদি মনে করেন যে ওনাদের মানে সংগতিপূর্ণ না, অথবা যায় ওনাদের আইনে যেটা আছে ওইটা ব্যবস্থা করবেন। বাকিটা আমাদের যেটা এখতিয়ারের মধ্যে আছে, যে আমাদের এই এক্সপায়ারি জিনিস অথবা প্যাকেটিং আইনের বাইরে কিছু করছে, তো ওইগুলি আমরা যা পেয়েছি ওইগুলি সিজ করে নিয়েছে মেট্রোলজি ডিপার্টমেন্ট। আমাদের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার মেট্রোলজি ডিপার্টমেন্টের আছেন, ওয়েটস অ্যান্ড মেজার্স ইন্সপেক্টররা আছেন, ওনারা নিয়েছেন। বাকি কারবারটা দেখি ওনারা। ক্যাশ টাকা কিছু পাওয়া গেছে, মানে কত টাকা পাওয়া গেছে এটা তো আমরা গুনিনি, যে এটা দেখবেন যারা, আমরা ইনকাম ট্যাক্সের দপ্তরকে খবর দিয়েছি, আমাদের সাথে ডিপিওরা আছেন, আমরা দাঁড়িয়ে রয়েছি। ওনারা আসলে ওনারা বিষয়টা দেখলে পরে ওনাদের যাবে। ব্যুরো রিপোর্ট, হেলাবর। বহিরাজ্যে বন্দী ছাত্রছাত্রী ও রোগীদের ঘরে ফেরার জন্য সোনিয়া গান্ধীর ঘোষণাকে মানবিক, সময় উপযোগী ও ঐতিহাসিক বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায়। সেই সাথে কংগ্রেস দলের এই সিনিয়র নেতা করোনা ইস্যুতে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ প্রকাশ করেন। কংগ্রেস সভানেত্রী আদরণীয় সোনিয়া গান্ধীজি যে স্টেটমেন্ট করেছেন, সেটা একটা ঐতিহাসিক, যুগোপযোগী এবং একটা মানবিকতার বহিঃপ্রকাশ। আমাদের আদরণীয় সোনিয়া গান্ধীজি দেখেছেন যে যারা বাইরে মাইগ্রেটেড ওয়ার্কার, পেশেন্ট, স্টুডেন্ট যারা বাইরে আছে, লকডাউন করা 4 ঘন্টার নোটিশে লকডাউন করেছে প্রধানমন্ত্রী মোদিজি। তাতে লক্ষ লক্ষ ওয়ার্কার, স্টুডেন্ট এবং পেশেন্ট আর বিভিন্ন রাজ্যে তারা অবহেলিতভাবে, লাঞ্ছিতভাবে আছে। সরকার, কেন্দ্রীয় সরকার কোনো যোগাযোগ করছে না। যেখানে রেলওয়ে 151 কোটি টাকা পিএম কেয়ারে দিয়েছে, যেখানে কোটি কোটি টাকা এখানে পিএম কেয়ার ফান্ডে জমা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা, যেখানে আপনার ওয়েলকাম টার্ম যেখানে 100 কোটি টাকা ব্যয় হয়েছে, সেখানে ভারত সরকার এই যে স্ট্যাগনেন্ট যে ওয়ার্কার, পেশেন্ট, স্টুডেন্টের রেলওয়ে ভাড়া দিচ্ছে না, সেখানে একটা মহৎ একটা সিদ্ধান্ত নিয়েছেন ম্যাডাম সোনিয়া গান্ধী। উনি বলেছেন ট্রেনে তাদের বাড়ি ফেরার জন্য যে ট্রেন ভাড়া লাগবে সেটা জাতীয় কংগ্রেস বহন করবে। এটা ঐতিহাসিক, মানব দরদী এবং যুগোপযোগী একটা সিদ্ধান্ত। আমি আরো বলবো, ত্রিপুরা সরকার শেখা উচিত। ত্রিপুরা সরকারও, এটা ভারত সরকার তো কিছু করছেই না। এখানে যেখানে স্টাম্পকে ওয়েলকাম স্টাম্প 100 কোটি টাকা খরচ হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ এবং তার রেনোভেশনের জন্য 20,000 কোটি টাকা যাচ্ছে, 20,000 কোটি টাকার বাজেট হয়েছে। এখন এখানে যেখানে 68,607 কোটি টাকা ঋণ মকুব করা হয়েছে, এবার রামদেব মহোদয়ের 2,212 কোটি টাকা ঋণ মুখ করেছে। নীরব মোদী
ওনার মামা ওদের ৬৮,০০০ কোটি টাকা ঋণ মকুব করেছে। সেখানে গরিব মানুষ যারা কাজ করতে বাইরে গেছে, ছাত্ররা পড়াশোনার জন্য গেছেন বাইরে, রুগী বিভিন্ন জায়গায় গেছে, চেন্নাই, বেঙ্গালোর, বিভিন্ন জায়গায়, বোম্বে, ওরা আটকে আছে। ওদের জন্য আমি দাবি রাখছি রাজ্য সরকার আমাদের যে লোকগুলি বাইরে আছে, ওয়ার্কার, বিভিন্ন পেশেন্ট এবং স্টুডেন্ট, তাদের আনার ব্যবস্থা তো করা উচিত। আর লাস্ট নট দ্য লিস্ট, আমি বলবো এখানে গত মাসে দিয়েছে ফ্রি রেশন 5 কেজি পার ম্যান, পার পার্সন। শুধু চাল দিয়ে তো সংসার চলে না, ডাল, নুন, তেল সব দরকার হয়, সবজির প্রয়োজন আছে, দৈনন্দিন যারা ডেলি লেবার, রিক্সা চালক, গরিব মেহনতি মানুষ, বিপিএল এবং বিপিএল লিস্টে, আমি আগেও বলেছি, আমি রাজ্য সরকারের কাছে দাবি রাখছি এই গরিব মেহনতি মানুষ যারা, ত্রিপুরাতে 68% বিপিএল, যদিও প্রত্যেককে দেওয়া হয় না, এখানে মনে হয় অ্যাপ্রক্সিমেট 44% কার্ড দেওয়া হয়েছে, বাকিরা লিস্টেড, এবং বাকি যারা গরিব আছে রেশন কার্ড নেই, তাদেরকে মাসে 5,000 টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দেওয়ার আমি দাবি রাখছি। আর ব্যুরো রিপোর্ট। দীর্ঘদিন ধরে তালা চলছে মঙ্গিয়াকামি ব্লকের বড়মোড়া এলাকার কাকড়াছড়া ও লুনাছড়া এডিসি ভিলেজের কার্যালয়। বন্ধ কার্যালয়ের কাজ ক্ষোভ জমছে স্থানীয় উপজাতিদের মধ্যে। फाइफियोग्राव चिन्थेला साथा साब्रै रखा फाइयाव ओंखे जो बार सार्टिफिकेट ला मा आबो थैमारन आबो फुमाय नायनाय सम आबो माइया ओंखे ट्रेग्राव फो सामुनाव को पहुंचे एबा जों कागज रिभियने इखौ माइचिं आरि तिके जों माइ फेट मारो आबदे मारो जों रि माइया खाके आखौ उंतु नारो जों काकराछड़ा पहुंचे। এই এলাকার নাম কি? काकराछड़ा। ব্যুরো রিপোর্ট, হালাবল। বর্তমানে 11টি স্কুল বন্ধ করে দেওয়ার ইস্যুতে বিরোধী দলের আনিত অভিযোগ ফুট করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তুললেন এডিসি প্রশাসনের স্কুল বন্ধ করে দেওয়ার কথা, সেই সাথে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। আজকে চোরাইবাড়ি গেট দিয়ে পার্সনস অ্যারাইভড 391, দামছড়া দিয়ে অ্যারাইভড 44, টোটাল 441. vehicles arrived only through চোরাইবাড়ি 174, vehicles passenger car 37, ট্রাক 137, এটা এই 137 মিলেই 174 হয়ে গেল। এর মধ্যে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে কতজন? 50 জন। হটস্পট জোন থেকে এসছে 70, এর মধ্যে 70%, গুডসের 20, মেডিকেলের 45 রোগী, এবং এই যে 50 আর 20 70 জন, এর মধ্যে সবাইকে হোম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন হটস্পট জোন থেকে এদের করা হয়েছে। স্যাম্পল কালেকশন এদের মধ্যে 154, এর মধ্যে 50 ফ্রম ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন, ওই যে 50 জনকে রাখা হয়েছে বলছি যে এদের কালেকশন করা হয়েছে। কোয়ারেন্টাইন ওই 20 জন যারা ট্রাক, তাদের 84 আদার্স র্যান্ডম প্যাসেঞ্জার, একটা গাড়ি পর পর সেগুলি করা হয়েছে। আর এই 391 জনের চিত্র।
আমরা স্কুল বন্ধ করেছি। এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত, এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত। আমরা আসার আগে ক্ষমতায় 17-18 অর্থ বছরে তারা 28টি স্কুল বন্ধ করে দিল। আমাদের পিরিয়ডে নয়। এডিসি কর্তৃপক্ষ বামফ্রন্ট পরিচালিত। মানিকবাবু যখন চিফ মিনিস্টার ছিলেন, তখন চক্রবর্তী শিক্ষামন্ত্রী ছিলেন, এডিসি তাদের দল পরিচালিত 28টি স্কুল বন্ধ। লিস্ট ইজ দেয়ার। কি জিরো এনরোলমেন্ট। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। জিরো থাকলে কেন বন্ধ করবে না? আমি মনে করি কেন আননেসেসারি থাকবে, এটা আলাদা জিনিস। কিন্তু বলছে স্কুল বন্ধ করে দিচ্ছে। এডিসি কর্তৃপক্ষ 28টা স্কুল বন্ধ করে দিয়েছে জিরো এনরোলমেন্টের কথা বলে। নট অনলি দিস, আরো 16টা, টোটাল 43টা স্কুল কিন্তু এডিসি পরিচালিত বন্ধের পথে। 28টা বন্ধ করেছিল, একটা স্কুল পরে খুলেছে। সেই স্কুলের নাম জয়চন্দ্রপাড়া এসবি স্কুল। এটা মোস্ট প্রবাবলি ডমনগর ব্লকে। এই স্কুলটা আবার খুলেছে, বাকি 27টা বন্ধ। অথচ হ্যাঁ, আমরা একটা বন্ধ করি, এই কথা আমি বলবো না। আমরা 11টা স্কুল বন্ধ করেছি, as because enrollment কি 0 তাহলে ওনারা বন্ধ করছে, তার কোনো দোষ নেই। আমি বন্ধ 11টা, ওরা 28টা বন্ধ করে দিয়েছিল, এখন আবার 16টা, 43টা বন্ধ টোটাল। 43-এর মধ্যে একটা স্কুল যেটা নাম বললাম এটা তারা করেছে। আরেকটা অভিযোগ, এই জন্য পয়েন্টগুলি বলছিলাম, এটা তো কি অনলাইনে ক্লাস কেন করছে? ওনার কাছে কি জাদুমন্ত্র আছে? এই যে করোনার পিরিয়ডে এখন যখন বন্ধ স্কুলগুলি সব, আমার কাছে কি সিস্টেম আছে ওনার কাছে? যদি বুঝতাম আমি স্কুল লকডাউনের পরে স্কুল খুলেছি, দেন আমি এই অনলাইনে ক্লাস করছি, উনি বুর্জুয়াদের এটা এসব লজ্জাসক কথা। এই যে 5 লক্ষ ছেলে মেয়ে আছে, এতে যদি 1 লক্ষ ছেলে মেয়ের উপর উপকার হয় এবং বিনা পয়সায় চ্যানেলগুলি টোটাল ফ্রি দিল, 1 পয়সা সরকার থেকে নিল না, তাদের কাছে আমি দায়বদ্ধ, তাহলে আমি ঋণী হয়ে রয়েছি। 13টা চ্যানেল 1 ঘন্টা করে 13 ঘন্টা ফ্রি অফ কস্ট রাজ্যের ছেলে মেয়েদের স্বার্থে তারা রেকর্ডিং দেখাচ্ছে। সবটা উপকার না হোক, কিছুটা হলেও উপকার হয়েছে। আমি যদি সামান্য উপকার করতে পারি, এটার আপত্তি কোথায়? ওনার কাছে কি জাদুমন্ত্র আছে করোনার সময়? আর বলছি যে সবাই যেন নেভারহুড স্টুডেন্ট নেয়, এর মধ্যে স্টার্ট করে দিয়েছে। আগরতলায় আমার কাছে খবর রয়েছে, অন্তত না হলেও 15-20 জন শিক্ষক শিক্ষা আমার নলেজে এসছে, তারা অলরেডি নেভারহুড ক্লাস স্টার্ট করে দিয়েছে। তো এখানে কোথায় বললো? অথচ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে, সাবজেক্ট তুলে দিচ্ছে, কমার্স তুলে দিচ্ছে। হোয়াট ইজ দ্য ডিসিশন অফ দি গভর্নমেন্ট? এই কথাটা কদিন ধরে এবং বিশ্রী আমার কাছে খারাপ লেগেছে। অথচ তাদের নিজেরই লজ্জা থাকা উচিত। অত ছাত্রছাত্রী অভিভাবকরা অনেক সময় মনে করতে পারে এটা করোনার পিরিয়ড, এখন কি জানি করে ফেলছে গভর্নমেন্ট। এই কথাগুলি আপনাদের জানালাম রাজ্যের মানুষকে জানানোর জন্য। তারা কি সিদ্ধান্ত ছিল, এরপরেও অনেক চিন্তা বিবেচনা করে আমরা এগুলি রেখেছি। এবং এখন পর্যন্ত না, ইয়েস, যদি দেখা যায় এসএমসি লোকাল প্রতিনিধি সেখানে যদি বলে ইয়েস একদম কোনো প্রবলেম নেই, তাহলে সেইম ওয়াল, সেক্ষেত্রে আমরা কোয়ালিটির স্বার্থে আমরা সেখানে করাবো। এখনো কোনো সিদ্ধান্ত করিনি, অপিনিয়ন আসো। যদি এসএমসি বলে
না বলে সেটাও আমরা করতে যাব না। ইট ইজ এ ডিপেন্ডস অন এসএমসি অ্যান্ড লোকাল এবং হেডমাস্টারের ভিউজ সবগুলি আমরা নেব। আমরা এরকমভাবে অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত নেই না। এবং আজকে ওই যে কোন বছরের সিদ্ধান্ত আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এই হলো বাস্তব চিত্র। এটা আমার বলা উচিত মানুষের সামনে, এই জন্য আমি জিনিসটা এক্সপ্লেন করলাম। ডিসিশনের ডেটটা একটু বল। আরে ভাই আবার নেই। ব্যুরো রিপোর্ট, হালাবল। নিজের জন্মদিনে আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী জায়া নীতিদেব। কথা বললেন প্রসূতি বিভাগের মায়েদের সঙ্গে। প্রাণপ্রিয় নবজাতক শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সাহস জোগালেন মায়েদের মনে। देखिए, जन्म लेना एक इंसान के जीवन की शुरुआत होती है और जब हमें जन्म मिलता है तो इस कामना और कल्पना से हमारे माता पिता हमें इस धरती पे लाते हैं कि हम कुछ अच्छा करें, जीवन में कुछ कर सकें। और जीवन में अगर हम समाज के लिए कुछ कर सकते हैं तो इससे बड़ा कार्य और कुछ नहीं हो सकता। जैसे कि आपको शायद आज सोशल मीडिया के माध्यम से पता चला होगा, मेरा जन्मदिन है। तो मुझे ऐसे लगता है दिल से कि जो बच्चे इस धरती पे आए हैं, जो नए नए बच्चे हमारा फ्यूचर लेके हमारे सामने इस कोरोना वॉर के समय आए हैं, उनका शुरुआत ही बहुत ऐसे समय में हुआ है कि उनके माता पिता के लिए बहुत कष्ट का विषय है। लेकिन ऐसे समय में ये बच्चे आगे जाके एक स्ट्रॉन्ग व्यक्तित्व बनेंगे और एक स्ट्रॉन्ग व्यक्तित्व के साथ अपने आगे के जीवन को चलाएंगे। इसी कल्पना से आज मैं इन सब बच्चों के साथ मिलने और उनकी माताओं को मिलके ये बताने आई हूँ कि संकट कैसा भी हो, लेकिन महिला के अंदर वो शक्ति होती है कि वो हर संकट से बाहर आ सके। जिस तरह से इस नए जन्मे बच्चे को इस समय जन्म दिया है, उसी तरह आगे आने वाले समय में कष्टों को देखते हुए वो अच्छे से अपने बच्चे को इस मानसिकता के साथ बड़े करेंगे कि कैसी भी परिस्थिति आई, हमें अपने देश के लिए, अपने समाज के लिए कार्यरत रहना है। ব্যুরো রিপোর্ট, হালাবল। হঠাৎ করে কলমের এক খোঁচাতে চাকরি হারালেন এনএবিএস নামক প্রাইভেট সিকিউরিটি সংস্থার 13 জন কর্মী। ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্মনগর জেলা হাসপাতালে মূল রাস্তা অবরোধে বসেন কর্মচ্যুতরা। করোনা পরিস্থিতিতে কাজ হারানোর প্রবণতা বৃদ্ধি, বেকারদের উদ্বেগ চরমে। ইনচার্জ ফিল্ড অফিসার আমরা কইছে তোমরা কালকে থেকে ডিউটিতে আইও না। ওখানে আমরা কি উদ্দেশ্যে ডিউটিতে আইতাম না, কিতা দোষ করছে আমরা জানি না। আমরা জানি যে লকডাউনের মধ্যে কমসে কম আমরা 1 মাস আগে খুঁজতে লাগে, যে কোনো মানে একজন দোকানের কর্মচারী বার করতে কমসে কম 1 মাস আগে তারা খুঁজতে লাগে যে হ্যাঁ তুমি ভাই আইও না, তোমার এই দোষ আছে। কোনো কিছু ইনফরমেশন নাই। কালকে আমরা একটা সাদা কাগজের মধ্যে দিয়ে 13 জনের নাম দিয়ে দিলাইছে, কইছে তোমরা কালকে থেকে ডিউটিতে আইও না। তো এটা তো আমরা কিছু জানি না কি আমরা আমরা মানে এনবিএস মানে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা সিকিউরিটি কাজ করি, আমরা 13 জনে করি, 13 জনকে আমরা আউট করছে। এখন কি অসুবিধা আমরা তো জানি না। আমরা মাননীয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে আছি বিশেষভাবে যে আমরা এই বিচারটা হোক। বিগত মানে 1 থেকে 2 বছর আগে এরকম করা হয়েছে, সেম কেস, কোনো রেসপন্স পাইছে না। কয় তোমরা 5 জন বার হয়ে যাও, বস বার হয়ে গেছে। কারণ আমরা কি চাই, আজকে আমরা 13 জনে বার করছি, কালকে অন্য 13 জনে বার করবো। আমরা বুঝি না মানে তারা এটা কি সাথে আছে। কতদিন যাবত এই কাজের সাথে আমরা দীর্ঘ 4 বছর হয়ে গেছে। কালকে কত জনকে বার করা হয়েছে? কালকে 13 জনকে বার করা হয়েছে। কোন সময় আইছে কালকে? কালকে আমরা যখন আমরা 2টার সময় ডিউটি বাইরে যেতাম লাস্ট টাইমে, তখন আমরা ইনচার্জ মানে অর্ধেন্দুদা এবং বিশ্বনাথ তাই না ফোন করিয়া কইছে যে তোমরা কালকে ডিউটিতে আইও না, তোমরা এই 13 জনের নাম আইছে। আমার কই দিকে 13 জনের নাম হয়েছে জানি না, একটা সাদা কাগজের মধ্যে আইছে। আপনি যখন তাই যা কইব অল ইন অল সব তাই। তাই নাম কি? বিশ্বনাথ, বিশ্বরঞ্জন নাথ। তাই কি দায়িত্বে আছে? তাই ফিল্ড ইনচার্জ আছে। তাই নেই। ব্যুরো রিপোর্ট, হালাবল।
ছাত্র সংগঠন এবিভিপির উদ্যোগে মোহরবাড়ি এসবি স্কুলে স্থানীয় গরিবদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিকে কল্যাণপুরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা। দেশ জুড়ে যে লকডাউন চলছে, আমাদের রাজ্য লকডাউন চলছে, ফলে রাজ্যের অনেক মেহনতি মানুষ, গরিব মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, বিশেষ করে যারা দিনমজুর। এই পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এগিয়ে এসছে খাদ্য সামগ্রী, চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ তারা মোহরপাড়া এলাকার গরিব মানুষের হাতে, জনজাতিদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন করেছেন। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই। সমস্ত মিডিয়া জগৎ, যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনারা এই করোনা ভাইরাসের এত প্রকোপ সারা দেশে, আমাদের রাজ্য নতুন করে আরো 2জন পেশেন্ট পাওয়া গেছে, তারপরেও আপনারা যেভাবে আপনারা কাজ করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন, রাজ্যের বাসীর কাছে এই সমস্ত খবরগুলি পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে অত্যন্ত স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। তার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওই সমস্ত পরিবারের বাড়িতে যাবে, তাদের খোঁজ খবর নেবে, তারা কি অবস্থায় আছে তার খবর নেবে এবং সামান্যতম আমাদের যে আয়োজন, সেই আয়োজন তাদেরকে দেওয়া হবে। আর সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা এই বার্তা দিতে চাই যে সমাজের কে রক্ষা করার দায়িত্ব আমাদের, কারণ সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের। নমস্কার। ব্যুরো রিপোর্ট, হালাপুর। লকডাউনের মধ্যে তেলিয়ামপুরা মহারানীপুরের কপালি টিলায় হাতির তাণ্ডব। গভীর রাতে দাতাল হাতির দল ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় সুজিত চৌধুরীর রান্নাঘর। ঠিক তখনই বাজি পটকার শব্দে অপারেশন স্থল ত্যাগ করে হাতির দল। পরে ভাঙ্গা ঘরের ছবি তুললেন বনকর্মীরা। সাহায্যের আশ্বাস গ্রাম প্রধানের। 12টার সময় হাতি আইছে, তাতে হাতি হওয়ার পরে তো আমরা বাজি শব্দ পাইতেছি, বাজি শব্দ পাওয়ার পরে তো আমরা বাইরিলাম, বাইরে হওয়ার পরে তারপরে একটা মানে টিনের শব্দ হয়েছে, তো ওর পরে আমি কইতেছি কোনো হাতি আই পড়ছে। তো বাইরে হওয়ার সময় বাইরেছি পড়ে তারপরে একটা ছেলে আমরা টাইম লেগেছে দৌড়াইয়া, কাকাইটি মনে হাতি তো আইয়া পড়ছে। তারপরে তো বাইরে এসে দেখি তারা বাড়ির থেকে ঘর বাইঙ্গিয়া তারপরে গেছে ওই তারা পিছনের বাড়ি গেছে, পরে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে দিয়েছে এক জায়গাতে। দাঁড়ার পরে তা আমরা বাড়ির দিকে রুক লয়ে লইছে যাইব। তারপরে তো আমি অনেক জায়গা জেলা পরিষদের কাছে, প্রধানের কাছে ফোন করছি, তারাও বলে ফরেস্টরা ফোন করছে, তারাও অফিস টিল্লা আসিল, অফিস টিল্লার থেকে তারা এদিকে আইসে, আয়া দিয়ে হাতি দৌড়াইয়া দেওয়া হয়েছে। তারপরে আইসে পরে আমি জিজ্ঞাসা করলাম হাতি আইসে একটা আইসে পরে, তারপরে আমি জিজ্ঞাসা করছি আপনারা আসিলেন কই, তারা বলছে অফিস টিল্লা। তারাও বলে 4টা হাতি দৌড়াই দিয়েছে। আমি কি এইভাবে তো হইলো না, আমরা তো সারা রাত্র জায়গাটা হওয়ানো লাগে, তারপরে প্রায় সময় এইভাবে আয়ে তাহলে এত রাত্রেবেলা আইলে তো মানুষ ঘুমাই থাকে, ঠিক আছে না, প্রায় সময় গড়ও ভাঙবো, মানুষও মারতে পারে। কালকে কি ক্ষতি করছে? কালকে তো তারা বাড়ি গড় ভাঙলো, তারপরে যাওয়ার সময় মনে কলে আমাদের শরীরটা মনে একটা পরিবারের, হ্যাঁ একটা পরিবারের একটা গড় ভাঙছে, তারপরে 2জনে ঘুমাই আসিল। তারা কিভাবে বাইরেছে? তারপরে তারা তো যখন ঘরটা ভাঙছে পরেই তো তারা এদিকে ফুকা দিয়ে দৌড় দা বেরিয়েছে, মানে এলাকাবাসীর সহযোগিতা নাকি? এলাকাবাসীর সহযোগিতা, তারপরে সবাই ডাকাডাকি করে সবাই আইছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। লকডাউনে বাস ভাড়া বৃদ্ধি দুগুণের চাইতেও বেশি। নির্বিকার পরিবহন দপ্তর মর্জি মাফিক ভাড়া বৃদ্ধি ঘটালেন পরিবহন শিল্পের সঙ্গে যানবাহন মালিকরা। তৃতীয় দফার লকডাউনের মধ্যে শুরু হলো যাত্রীবাহী বাস পরিষেবা, তবে ভাড়া বৃদ্ধির হার দ্বিগুণের চাইতেও বেশি। মঙ্গলবার বিলোনিয়া থেকে নাগরজোড়া পর্যন্ত 70 টাকা বাস ভাড়া পরিবর্তে মাথা পিছু 150 টাকা ভাড়া দিয়ে আসতে হয় যাত্রীদের। বাসে কন্ট্রাক্টর জানিয়েছেন, বর্ধিত ভাড়ার কথা বলে বাসে তোলা হয়েছে যাত্রীদের। কত রাখছেন ভাড়া? বিলোনিয়া থেকে আমরা উঠেছি। কত উঠেছে? 400 টাকা। ভাড়া কত? অরিজিনাল ভাড়া কত? অরিজিনাল ভাড়া 70 টাকা। এত টাকা কিনে নিলেন? আপনার ভাড়া বুঝতে এখন কয়ে উঠেছি। গাড়িটা তো চলতে থাকে, আপনার কে বলছে
গাড়ি কোন অর্ডার আছে আমরা স্ট্যান্ডার্ড থেকে কইছি কে কইছে কি নাম তার নাম কি যে কইছে হইলো স্ট্যান্ডার্ড থেকে ইয়ে করে আর কইছে তোমরা হিয়ান থেকে সাথে ইয়ে করে দিছে পারা হইয়া উঠাইবা স্ট্যান্ডার্ড টেস্ট দিছে ভাড়া রেট যাচ্ছে এটা কত করে কইছে 150 করে 150 টাকা দাঁড়াও কোন স্ট্যান্ডার্ড থেকে কইছে মিলনিয়া স্ট্যান্ড রেট কি মো কাছে কাগজ দিছে না কিছু না না আমরা না না কাগজ দিছে না কি নাম যে কইছে এলো আমরা সেক্রেটারি অভিজিৎ ভট্টাচার্য জয়জিৎ ভট্টাচার্য জয়জিৎ ভট্টাচার্য। বিলোনিয়া এবং বিশালগড় থেকে আসা যাত্রীরাও জানিয়েছেন দ্বিগুণের চাইতেও বেশি ভাড়া দিয়ে আগরতলায় আসতে হয়েছে তাদেরকে। 150 টাকা আগে কত রাখতো? আগে 70 টাকা ভাড়া বেশি রাখছে কেন? ভাড়া ডাবল ভাড়া কইয়া উড়াইছে আমরা। ডাবল ভাড়া কইয়া উঠাইছে না? 140 টাকার মধ্যে 100 টাকা রাখছে। কইতে আইছে বিশালগড় থেকে আইছে। বিশালগড় থেকে এদিকে আইছেন আগরতলা কত কইছে? 40 টাকা ভাড়া। আগে কত ভাড়া ছিল? আগে 20 টাকা ছিল। বেশি গেলি না? প্যাসেঞ্জার কম দাম আছে। এদিকে এই সুযোগে অটোর যাত্রীদের ভাড়াও বাড়িয়ে দিয়েছেন অটো শ্রমিকরা। তবে অটো শ্রমিকরা জানিয়েছেন অটো পিছু যাত্রীর সংখ্যা কমে যাওয়ার কারণেই ভাড়া বৃদ্ধি করেছেন তারা। ভাড়া কত করে? ভাড়া তো আমরা আগে 3 জন নিতাম 30 টাকা, 2 জন নিতেছি ওখানে 5 টাকা করে বাড়াইলে আমরা 30 টাকা পাম। কিন্তু সরকার তরফ থেকে আমরা প্রত্যেক দেখছি 2 জন করে নিতাম কইছে, টিভিতে কইছে 2 জন করে নিতাম, কিন্তু ভাড়ার ব্যাপারে তো আমরা 4 কিছু দিচ্ছে না, বা আমরা 2 জন নিতাম এরকম 4 হচ্ছে না, কিন্তু টিভিতে কইছে পত্রিকাতে কইছে, এই কারণে আমরা 2 জন করে নিই। আমরা সংস্থা আনেছেন আমরা না সংস্থা তো আমরা কিছু কাগজপত্র কিছু দিছে না, আমরা তো এমনি চলতেছি। তাহলে না জানে এসে তাহলে আপনি দলের রাস্তা দিয়ে আটকালে কি করবেন? তো রাস্তা রাখলে আমরা অনেক প্যাসেঞ্জার আছে, আবার একজন প্যাসেঞ্জার বসে সেরা কয়েছে দাদা আমরা 30 টাকা দিলাম দানগা, অন্য প্যাসেঞ্জার লেন না, এমন প্যাসেঞ্জারও কইতাছে অন্য কোনো প্যাসেঞ্জার লেন না আমি 30 টাকা দেবো, আবার একজনও কইতাছে 15 টাকা দেবো, আরেকজন লিয়ে লেন 15 টাকা দেবো, 3 জনের পরে 30 টাকা পাইতে কথা আমরা 30 টাকা পাইলে চলে। আবার অনেকে 10-15 টাকা কথা বলে উঠেই না যান 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 এই যাবো, মানে কী দেখো আমরা তো দাদা অনহারে মরতেছি, আমরা না খাইয়া মরতেছি, আমরা খারাপ। এদিকে প্রশ্ন হচ্ছে ভাড়া বৃদ্ধির এই হার সম্পর্কে পরিবহন দপ্তরে কোনো সুনির্দিষ্ট ঘোষণা নেই। সেক্ষেত্রে নিজেদের মর্জি মাফিক ভাড়া বৃদ্ধি করে যাত্রী পরিবহন করছেন বাসের মালিকগণ। প্রশ্ন উঠছে পরিবহন দপ্তরের ভূমিকা নিয়ে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবর। সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় বিশ্ব বরেণ্য সমাজ বিজ্ঞানী কার্ল মার্কসের 203তম জন্মদিন। এ উপলক্ষে সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য নেতৃবৃন্দ। মঙ্গলবার বিশ্ব বরেণ্যে সমাজবিজ্ঞানী তথা সাম্যবাদী তত্ত্বের প্রবক্তা দার্শনিক কার্ল মার্কসের 203তম জন্মদিন। সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। এ উপলক্ষে সিপিএম রাজ্য দপ্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়াত দার্শনিকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিএম দলের রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। দলের এই কর্মসূচি সম্পর্কে তিনি জানান, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের 203তম জন্মদিন আমরা আমাদের পার্টির রাজ্য দপ্তরে লকডাউনের পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব বজায় রেখে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার এই জন্মদিন আমরা পালন করি। এ প্রসঙ্গে তিনি দাম্ভিক বস্তুবাদ ফ্রেডরিক এঙ্গেলসের কথা উল্লেখ করে আরো জানান,
সমাজবিজ্ঞানী, যিনি মানব ইতিহাসের যে বিকাশের ধারা, সেই ধারাটা ডান দিক প্রকৃতিতে এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটা প্রথম আবিষ্কার করেছিলেন। এবং তিনি এবং তার সহযোদ্ধা ফ্রেডেরিক অ্যাঙ্গেলস 1848 সালে তারা ঐতিহাসিক কমিউনিস্ট ইশতেহার ঘোষণা করে বলেছিলেন যে এই শোষণতান্ত্রিক লুটেরা পুঁজিবাদী ব্যবস্থার পতন অবশ্যম্ভাবী। তারা সেজন্য স্লোগান দিয়েছিলেন, দুনিয়ার মজদুর এক হও, এবং তাদের হারাবার কিছু নেই, জয় করার জন্য রয়েছে সমগ্র পৃথিবী। এবং তারপরেই তাদের জীবিত থাকা অবস্থায় 1871 সালে প্যারিসে প্রথম শ্রমিক শ্রেণী পুঁজিবাদীদের হটিয়ে একটা সাম্যবাদী ব্যবস্থার প্রবর্তন করেছিল, যেটা ইতিহাসে প্যারি কমিউন নামে যথার্থ চেহারা নেয় পুঁজিবাদ, সেটাও মার্ক্সই দেখিয়েছেন তার পুঁজি গ্রন্থে। তো সুতরাং আজকে আমরা নতুন করে শপথ নিচ্ছি যে এই পচাগলা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে সমাজবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য ব্যাপক মানুষকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। আজকে আমরা তার জন্মদিনে আমরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান পালন করছি, কিন্তু আমরা এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে ব্যাপক শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করে এই পুঁজিবাদকে উৎখাত করা ছাড়া করোনা ভাইরাস থেকেও মুক্তি নেই এবং শোষণ, বঞ্চনা, বেকারি, ক্ষুধা থেকে মুক্তি নেই। সুতরাং আমাদের সমাজতন্ত্রের জন্য লড়াই অগ্রসর করে নিতে হবে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। কুমারঘাটের বিভিন্ন স্থানে বিপন্ন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন অব্যাহত রেখেছে সিপিআইএম দল। ইতিমধ্যে প্রায় 1700 পরিবারকে সাহায্য করে কুমারঘাট সিপিআইএম দলের নেতৃবৃন্দ। এদিকে তেলিয়ামুড়ার বিভিন্ন স্থানেও অনুরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করে মহকুমার সিপিআইএম নেতৃবৃন্দ। সেখানেও অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় সিপিআইএম নেতাকর্মীরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কুইচিন্দ্রাই অঞ্চল কমিটির এলাকাধীন পশ্চিম তেলিয়ামুড়া ব্রাঞ্চ কমিটির উদ্যোগে লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছেন সেই কর্মহীন মানুষের সাহায্যার্থে এই এলাকার মোট 55 জন মানুষকে আমরা সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন এই সময়কালে আমাদের পার্টি গোটা রাজ্যেই গোটা দেশেই দাবি করছে এই লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছেন সেই সকল মানুষের সাহায্যার্থে আমার দেশের সরকার যাতে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম 7,000 টাকা করে প্রদান করেন। কিন্তু আমরা প্রত্যক্ষ করছি এই কাজ হচ্ছে না, ফলে এই নিরন্ন মানুষের মুখে সামান্য এই যে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন দাঁড়িয়ে আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে থাকার আমরা চেষ্টা করতেছি। সিপিআইএম কুমারঘাট মহকুমা কমিটির উদ্যোগে আমরা ইতিমধ্যে প্রায় 1,500 মানুষকে রিলিফ বন্টন আমরা করছি এবং আমাদের বিভিন্ন অঞ্চল কমিটি তার অঞ্চল কমিটির উদ্যোগেও বিভিন্ন রিলিফ বন্টন করছেন এলাকার মানুষের মধ্যে। আজকে এখানে আমরা সিপিআইএম কুমারঘাট মহকুমা দপ্তর এবং সুকান্তনগর পার্টি অফিস দপ্তরের সম্মুখে দাঁড়াইয়া আমরা আমাদের বর্ষিয়ান নেতা শ্রদ্ধেয় কমরেড বিজয় রায়, আমাদের পার্টির মহকুমা সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব, পার্টি অঞ্চল কমিটির সম্পাদক চন্দন কুমার দাস সহ আমাদের সমস্ত পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিতে
আমরা আমাদের সাধ্যমতো আজকে মানুষকে সেখানে রিলিফ দেওয়ার আমরা চেষ্টা করছি। আমরা ব্যুরো রিপোর্ট হেলাবল। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সিপিআই সদর বিভাগীয় দপ্তরে উদযাপিত হয় মহান দার্শনিক তথা শোষণহীন সমাজ ব্যবস্থার প্রবক্তা কার্ল মার্কসের 203তম জন্মদিন। দিনের এই কর্মসূচিতে অংশ নেন সিপিআই সদর ও ত্রিপুরা রাজ্য কমিটির শীর্ষ স্তরের নেতৃবৃন্দ। মার্কসীয় দর্শনের ভাবধারা সম্পর্কে এদিন সিপিআই এর নেতৃবৃন্দ জানিয়েছেন, মহান কার্ল মার্কসের 203তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান করছি। আমরা দেখেছি 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কস এবং ওর প্রিয় বন্ধু কমরেড ফ্রেডারিক এঙ্গেলস সহ যৌথভাবে যে কমিউনিস্ট ইস্তাহার তৈরি করেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে সেই ইস্তাহার প্রস্তাবিত এবং বিভিন্ন দেশে প্রচার করেছেন। বিশেষ করে লেনিন রাশিয়াতে সেই ইস্তাহারকে কাজে লাগিয়ে সমাজতন্ত্র গঠন করেছিলেন এবং কার্ল মার্কস সমাজতন্ত্রের প্রবক্তা এবং যারা শোষণ গরিব দরিদ্র ওদের প্রিয় বন্ধু ছিলেন, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। ব্যুরো রিপোর্ট হেলাবল। বিয়ে প্রলোভন দিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন বিবাহিত যুবকের। 2 সন্তানের পিতা রাজেশ নম বর্তমানে পুলিশের জালে। অপরদিকে একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই মেয়েটি। বিশালগড় থানায় মামলা দায়ের করার পরই অভিযুক্ত রাজেশকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিশালগড় আদালতে সোপর্দ করা হয় অভিযুক্ত যুবককে। মেয়ের মা জানছে ডাক্তারের কাছে নিচে মানে ডাক্তারের কাছে প্রেগনেন্ট অবস্থা। তারপরে দেয়া আমরা জানাইলো, মন্ডল জানাইলো, আমরা জানানোর পরে আমরা মন্ডল গেছে গিয়ে খবর করেছে, মন্ডল বাড়ি গিয়েছি। তারপরে মীমাংসা লেগে করছিল যেটা মনে হয়েছে তোমরা করি এটার একটা মীমাংসা হয়। হ্যাঁ আবার আগে বিয়ে করছে, এক মেয়ে এক ছেলে আছে। এখন কি থানাত মামলা করছেন আপনি? হ্যাঁ আমরা এখন থানাত মামলা কবে করছেন? মামলা কালকে করছি। মানে এতদিন ধরে মীমাংসা না হওয়ার ফলে থানাতে মামলা করছে? হ্যাঁ। পুলিশ কি অভিযুক্ত অ্যারেস্ট করছে? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট হেলাবল। লকডাউনে স্কুল বন্ধ থাকা সত্ত্বেও এপ্রিল মাসের পুরো টাকা দাবি করল কুমারঘাট হলিক্রস ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ। সেই সাথে স্কুলে ভর্তি ফি বাড়ি দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চরম ক্ষোভ অভিভাবক সহ ছাত্রছাত্রীদের মধ্যে। হলিক্রস গত শুক্রবার দিন অর্থাৎ 1 তারিখে অ্যাডমিশনের যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারে অ্যামাউন্টটা অনেক বেশি করছে। গত বছর 4000 টাকা ছিল, এইবার 5600 টাকা করা হয়েছিল রিঅ্যাডমিশন, অর্থাৎ 1600 টাকা করে এইবার বাড়ানো হয়েছিল। সেই জায়গাতে আমরা আলোচনাক্রমে 1000 টাকা কম করা সম্ভব হয়েছে। আচ্ছা, এপ্রিল মাসে কি ক্লাস হয়েছে? এপ্রিল মাসে টোটালি কোনো ক্লাস এখন অবধি লকডাউনের মধ্যে করা সম্ভব হয়নি। সারা বিশ্বে এই মুহূর্তে লকডাউন চলছে, আর এই জায়গাতে আমরা আশা করিনি এই এত বড় একটা অ্যামাউন্ট বাড়ানো সম্ভব হবে। তারা কি এপ্রিল মাসের যে ফিটা এটা নিব, কিন্তু এই মুহূর্তে না দিলেও চলবো, পরবর্তী সময় ইনস্টলমেন্টে আমরা। তো ক্লাস না হওয়াতেও আপনারা কি ফিস দিতে রাজি আছেন? গার্জিয়ানরা অনেকেই রাজি নয়, কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে মেনে নিতে পারছে যে আমরা আমাদের স্টাফকে কিভাবে স্যালারি দেবো। ক্লাস না করা সত্ত্বেও তারা কি পয়সা নিব? তারা নিতে রাজি, কোনোভাবেই তারা এটা ছাড়তে রাজি নয়। ব্যুরো রিপোর্ট হেলাবল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন এসে গেছে স্বাদ আর সব বাদ। টুক টুক চুক চুক লাগাও চুমুক জনমনে তরে
আসল লিচুর মজা এবার জমক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 মালিকদের মর্জি মাফিক অস্বাভাবিক হারে বাস ভাড়া বৃদ্ধি ঘটনা রাজ্যের বুকে কুম্ভ নিদ্রা আচ্ছন্ন পরিবহন দপ্তর। সারা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় উদযাপিত বিশ্ব বরেণ্য সমাজ বিজ্ঞানী কার্ল মার্ক্সের 203তম জন্মদিন। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবক্তাকে শ্রদ্ধা জ্ঞাপন সিপিএম রাজ্য দপ্তরের। রাজধানীতে চাঞ্চল্যকর কোটি টাকা নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় অভিযুক্ত রামু সাহাকে 7 দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। সদর মহকুমা প্রশাসন ও মেট্রোলজি ডিপার্টমেন্টের তামাক বিরোধী যৌথ অভিযান। রাজধানী মহারাজগঞ্জ বাজারে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও বিদেশি সিগারেট। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বোন।